শহর কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলা ঘাট সংলগ্ন 187 মহর্ষি দেবেন্দ্র রোড, সেখানেই রাত 1:30টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই চত্বরে প্রায় 15 থেকে 16টি কাঠের গোডাউন বা কাঠের গুদাম ছিল এবং সেখানেই প্রাথমিকভাবে আগুন লেগে যায়। মধ্যরাতে বেশ কয়েকজন কর্মী এই গোডাউনে ছিলেন, তারা রান্নার কাজ করছিলেন, খাওয়া দাওয়া করছিলেন এবং সেখানে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে, যেখান থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 25টা ইঞ্জিন তারা রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। মূলত কী কারণে এই অগ্নিকাণ্ড সেটা এখনো পর্যন্ত জানা না গেলেও যেটা দেখা গিয়েছে যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এই গোডাউনের কোনো অংশেই ছিল না। গত 2.5 থেকে 3 বছর আগেও এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে পর্যাপ্ত নজরদারির প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি শুক্রবার রাতেই ঘটনাস্থলে এসেছিলেন। এছাড়াও স্থানীয় এলাকার বিধায়ক এবং মন্ত্রী শশী পাজা তিনি শনিবার সকালে ঘটনাস্থলে আসেন। তিনি সমস্ত বিষয়টি পরিদর্শন করেন এবং শশী পাজা যেমনটা জানিয়েছেন যে এই এলাকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন প্রায় 18টি পরিবারের 42 জন সদস্যকে জোড়াবাগান এলাকার একটি কমিউনিটি হলে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আরও একটা অভিযোগ যেটা উঠে আসছে যে সময় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছিলেন পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না। যদিও এই মহর্ষি দেবেন্দ্র রোড থেকে একেবারে 60 থেকে 70 মিটার দূরেই রয়েছে নিমতলা ফায়ার স্টেশন, তারপরেও এই অভিযোগ উঠছে এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যেটা জানিয়েছেন যে গঙ্গায় ভাটা থাকার কারণে জলের যোগানে বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। সব মিলিয়ে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই অগ্নিকাণ্ড আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শহর কলকাতার বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে, যে গোডাউনগুলো রয়েছে, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত নয়। সেই বিষয়টি সম্পর্কে প্রশাসনের আরও বেশি করে নজরদারির প্রয়োজন রয়েছে। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। মালদার ট্যাব দুর্নীতি কাণ্ডে এই প্রথম গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ এক যুবককে, যার নাম সিরাজুল মিয়া। বাড়ি বৈষ্ণবনগর এলাকার 300 বিঘি এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সে সীমান্ত এলাকায় তার বাড়ি। ট্যাব কাণ্ডের যার প্রতারক ছিল তারা তার অ্যাকাউন্টটা ভাড়া নেয় এবং তাকে টাকার প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টে সে ট্যাবের টাকা ঢুকায় এবং যেটা জানা যাচ্ছে কয়েকদিন আগেই কিন্তু সেই ট্যাবের টাকা তুলে নেয় সিরাজুল। এইসব হ্যাকার যারা রয়েছে তারা অল্প টাকার বিনিময়ে এরকম যে যুবক যে রয়েছে তাদেরকে টাকার প্রলোভন দেখায়, অর্থাৎ 10,000 টাকা যদি ট্যাবের জন্য ঢোকে 2 কি 3,000 টাকা তাকে দেয় এবং বাদ বাকি টাকাটা হ্যাকাররা নিয়ে নেয়। এবং ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং আরও কিন্তু যেটা তথ্য উঠে আসছে, শুধু সিরাজুলই নয়, এরকম অনেক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থানার যে অনেক যুবক আছে যারা কিন্তু সামান্য টাকার বিনিময়ে এই তাদের নিজস্ব যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভাড়া দিয়েছে। আজকে মালদা জেলা তোলা হয় সিরাজুল মিয়াকে। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুর জেলা যে আতুর ঘর তা কিন্তু আর একবার প্রমাণ হলো, কারণ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া থেকে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করল। তার বিরুদ্ধে অভিযোগ যে তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছিল এবং তিনি সেই টাকা তুলে তুলে খরচও করেন। পুলিশের অভিযোগ যে পাহাড়ের একাধিক জেলা থেকে এই ব্যক্তির কাছে টাকা জমা পড়েছে এবং সেই টাকা তিনি তুলেছেন, তুলে নিয়ে তিনি খরচ করেছেন। পুলিশের সন্দেহ যে তিনি এই ট্যাব কেলেঙ্কারির সাথে যুক্ত। যদিও সংবাদ মাধ্যমের সামনে পুলিশ এ ব্যাপারে মুখ খুলছে না, কিন্তু এখনও পর্যন্ত যে সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে তাতে এই ব্যক্তির অ্যাকাউন্টে যেভাবে টাকা পড়তো সেই অ্যাকাউন্ট তিনি ভাড়া দিয়ে বেশ কিছু টাকা নিজে রাখতেন এবং বেশ কিছু টাকা অন্য কাউকে দিতেন। পুলিশের এখন সেই অন্য ব্যক্তি কে ছিলেন বা মাস্টার মাইন্ড কে তাকে খুঁজে পাওয়াই হচ্ছে চেষ্টা। একইভাবে উত্তর দিনাজপুর জেলা থেকে আরও 6 জনকে ইতিপূর্বে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ কলকাতায় নিয়ে যায়। ট্রানজিট রিমান্ডে তাদেরকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে এবং ইসলামপুর থেকে নিয়ে যায়। এবার কিন্তু দেখা গেল গোয়ালপুকুর থানা, অর্থাৎ এই জেলার সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই সব এলাকা থেকে কিন্তু একের পর এক ট্যাব কেলেঙ্কারির
সঙ্গে যুক্তদের ধরা পড়ছে এবং তারা যে বিভিন্ন সময় এই ট্যাপ কেলেঙ্কারিতে ছিলেন তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে। ক্যামেরায় সুনীতেন্দ্র এবং অনন্তর সাথে অলিপ মিত্র, নিউজ টাইম। বীরভূমের পারুই থানার মহুলারা গ্রামে শেখ আজারউদ্দিনকে অপহরণ করেছিল তারই পরিচিত প্রায় 3 থেকে 4 জন ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় মহুলার গ্রামের পাশেই পারুই যে বাজার রয়েছে সেখানে চা খেতে যাওয়ার নাম করে তাকে সেখান থেকে কিডন্যাপ করে দুষ্কৃতীরা। পরবর্তীতে দুষ্কৃতীদের ফোন আসে ওই পরিবারে, সেখানে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হলে পরিবার এমনিতেই তারা চিন্তায় পড়ে যান। পরবর্তীতে তারা খবর দেন স্থানীয় পঞ্চায়েতে এবং পারুই থানার পুলিশেও খবর দেওয়া হয়। কিন্তু অপর পক্ষ থেকে বা অপর দিক থেকে ফোনে বারবার হুমকি দেওয়া কথা শোনা গেছিল যে কোনোভাবে যেন পুলিশকে খবর না দেওয়া হয়, পুলিশে খবর দিলে হয়তো শেখ আজারউদ্দিনকে খুন করে ফেলবে তারা। যদিও পুলিশ তৎপরতার সাথে সেই দুষ্কৃতীদের আটক করেছে এবং শুক্রবার সারা রাত ধরে তল্লাশি চালায়। দুবরাজপুরের বালিকুনির যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে এখনও পর্যন্ত শেখ আজারউদ্দিনকে উদ্ধার করা গেছে। অক্ষত অবস্থায় অপহৃত আজারউদ্দিনকে উদ্ধার করেছে পারুই থানার পুলিশ ফোন ট্র্যাক করে এবং সেই সঙ্গে বিশেষ তৎপরতার সাথে দুবরাজপুর থানার পুলিশ এবং পারুই থানার পুলিশ যৌথ প্রক্রিয়ায় উদ্ধার করেছে ওই অপহৃত ব্যক্তিকে। সেই সঙ্গে এখনও পর্যন্ত একজনকে আটক করা গেছে, বাকি 3 থেকে 4 জন পলাতক। তাদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পারুই থানার পুলিশ। বীরভূম পারুই থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ছিল এই বোলপুর তৃণমূল কার্যালয়ে। এই কার্যালয়ে বিশেষ করে অনুব্রত মণ্ডলের উপস্থিতি তা অন্য মাত্রা নিয়েছে, কারণ এমনিতেই 6 জনের কোর কমিটি, তারপরে অনুব্রত মণ্ডল সহ মোট 7 জন কোর কমিটির মধ্যে মূল আলোচনা হয়েছে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে। অনুব্রত মণ্ডল এবং সেই সঙ্গে কাজল শেখ যে দূরত্ব ছিল তা হয়তো আগামী দিনে কি মিটতে চলছে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তবে একই মঞ্চে বলা যায় একই জায়গায় কোর কমিটির বৈঠকে 2 মেরুর লোক আজকে ছিলেন, বিশেষ করে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। যদিও কাজল শেখকে তার কাছে জানার চেষ্টা করেছিলাম কি কিছুটা কি এখানে তাদের মধ্যে দূরত্ব কমলো, কিন্তু তিনি একদম জানালেন কোনো দূরত্বই ছিল না তাদের। অনুব্রত মণ্ডল তার অভিভাবক, তার জন্যে তিনি কথা এড়িয়ে যাওয়ার পরেও দেখা গেল যে আগামী যে কোর কমিটির বৈঠক রয়েছে সেটি হবে রামপুরহাটে 15ই ডিসেম্বর। হয়তো আগামী বৈঠকে আরও কিছুটা কাছাকাছি হতে পারবেন অনুব্রত মণ্ডল কাজল, যার ফলে মানুষজনের যে উৎকণ্ঠা ছিল কোর কমিটির বৈঠকে কি হয় বোলপুরের এই তৃণমূল কার্যালয়ে 16ই নভেম্বর, তা এখন বড় প্রশ্নচিহ্ন। তবে একেবারেই তা আজকে প্রকাশিত হলো এই কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল কার্যালয়ে। 7 জন কোর কমিটির মধ্যে তারা আজকে বৈঠক করলেন। বিভিন্ন বিষয়ে লিখিত আকারে বৈঠকে প্রস্তাব দিয়েছেন অনুব্রত মণ্ডল এবং সেই সঙ্গে বাকি যারা ছিলেন তাদের কাছে কাজল শেখ। যেখানে রয়েছে বিশেষ করে কঙ্কালী পঞ্চায়েত সংক্রান্ত বেশ কিছু অভিযোগ, সেগুলি লিখিত আকারে জমা দিয়েছেন কাজল শেখ, সেরকমই জানা গেল। বোলপুর থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ইছাপুর আনন্দমঠ এলাকায় থাকেন এবং তিনি তার নিজের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে তিনি একটি ভাড়া বাড়িতে এই মুহূর্তে থাকতেন। 8 বারের তিনি কাউন্সিলর, অর্থাৎ তিনি কিন্তু ভোট যুদ্ধে কখনো পরাজিত হননি। এই সত্যজিৎ বাবু গতকাল থেকে মিসিং ছিল, তার পরিবারের লোক কিন্তু নোয়াপাড়া থানায় অভিযোগও করেছিলেন। আজকে শুক্রবার থেকে তিনি নিখোঁজ থাকলেও শনিবার সকালে ভোরের দিকে তারই ঝুলন্ত দেহ যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির চিলেকোঠা থেকে কিন্তু উদ্ধার করে পুলিশ। এই মৃত্যুর পেছনে কিন্তু রয়েছে রহস্য। প্রাথমিকভাবে বাড়ির লোকই প্রথমে দেখতে পান যে তার দেহ চিলেকোঠাতে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন, কিন্তু তার এই মৃত্যুতে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে। অত্যন্ত জনপ্রিয় সত্যজিৎ বাবু যে কোনো মানুষের বিভিন্ন দায় সমস্ত সমস্যায় কিন্তু পাশে দাঁড়াতেন বলে এলাকার মানুষ কিন্তু জানাচ্ছেন। যে কোনো মানুষ বিপদে পড়লে এই অঞ্চলে সত্যজিৎ বাবুর দ্বারস্থ হতেন। তাহলে এমন একটি জনপ্রিয় কাউন্সিলরের মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, পুলিশ কিন্তু তার তদন্ত শুরু করেছে। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন, পুরো ঘটনা তদন্ত করে দেখছেন। কিন্তু তার এই যে সত্যজিৎবাবুর দেহ যখন তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায়, সেই সময় কিন্তু তার বোন সহ এলাকার কয়েকজন হঠাৎ করে কিন্তু একটু বিক্ষোভ দেখাতে থাকেন, কারণ তারা বলতে থাকেন যে তার এই মৃত্যুর পেছনে কিন্তু অন্য রহস্য রয়েছে। অর্থাৎ কী এই রহস্য, যে তারা যেটা জানাচ্ছেন যে এর পেছনে একটি মহিলার নাম কিন্তু উঠে আসছে। সেই মহিলা তার দাদাকে ব্ল্যাকমেল করতো, ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিত। কেন ব্ল্যাকমেল করতো? একটি ফেক ভিডিওকে নাকি দেখিয়ে তার দাদাকে স্বাভাবিকভাবে ব্ল্যাকমেল করা হতো বলে বোনরা অভিযোগ করেন।
এই ঘটনার পর কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে। পুলিশ পুরো ঘটনার তল্লাশি শুরু করেছে, তার তদন্ত শুরু করেছে। জয়শ্রী দাস নামে যে মহিলার নাম উঠে আসছে, সেই মহিলা কোথায় থাকেন তার যেমন খোঁজখবর চালানো শুরু করেছে। এবং কি সেই ভিডিও, যে ভিডিও দেখে এই সত্যজিৎ বাবুর মতো একটি জনপ্রিয় কাউন্সিলর, প্রায় 60-এর কাছাকাছি যার বয়স, তাকে কেন ব্ল্যাকমেল করা হতো, কেনই বা টাকা চাওয়া হতো, এই সবটাই কিন্তু এখনও রয়েছে রহস্য। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত জনপ্রিয় মানুষ, এই ধরনের একটি মানুষের মৃত্যুতে যদি কারোর হাত থেকে থাকে তার উপযুক্ত শাস্তি হোক, এই দাবি এলাকার মানুষ সহ তার বোনরা কিন্তু তুলে আনছেন। তবে পুলিশ কত দ্রুত এই ঘটনার কিনারা করবে এখন সেটাই দেখার। ইছাপুর আনন্দমঠ থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।